নমস্কার, আমি তরুণ ঘোষ। এই কিছুক্ষণ আগে সরকারিভাবে অমিত শাহ ঘোষণা করলেন বঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এর আগে কখনো বিজেপি বঙ্গ জয় করতে পারেনি, এই প্রথম বিজেপির বঙ্গ জয় হলো এবং সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী একটি ইতিহাস সৃষ্টি করলেন। এখন শুভেন্দু অধিকারীর নাম যখন উনি বলেন তখন উনি বলেন যে এখানে প্রস্তাব দেওয়া হয়েছিল যে শুভেন্দু অধিকারীর সঙ্গে আর কার নাম বিবেচনা করা যেতে পারে, কিন্তু দ্বিতীয় কোনো প্রস্তাব না আসায় তাকেই মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করা হলো। এইবার পরবর্তী যে নির্বাচন সেগুলো পরবর্তী বৈঠকে মানে মন্ত্রী পরিষদ যেটা গঠন হবে রাত্রিবেলা পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ। একজন আমার জ্ঞানী দর্শক লিখেছে, আমরা সবাই জানি কে কি মন্ত্রী হয়ে গেছে, শালা শুভেন্দু অধিকারী জানে না যে মুখ্যমন্ত্রী হচ্ছে কিনা। বাকি বাংলাদেশের পাবলিক জেনে গিয়েছে যে কে কোন দপ্তর পাবে, মুখ্যমন্ত্রী করে কি হবে, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে বলুন তো মশাই, বলে দিন। যত সব আকারগুলো এসে এখানে এই চ্যানেলে জুটেছে, এই চ্যানেলগুলো কি করে ব্লক করা যায় এদেরকে, আমার যদি একটা ব্যবস্থা আপনারা বলে দিতে পারেন দর্শক, আমি এই গন্ডমূর্খগুলোকে আগে ব্লক করব। আমার এমন সাবস্ক্রাইবার দরকার নেই, গন্ডমূর্খের সাবস্ক্রাইবার আমার দরকার নেই। प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले, उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। এবার এতদিন ধরে যে অপেক্ষায় ছিল ভারতবর্ষ, যে বাংলা দখল না হওয়া পর্যন্ত এই যে একটা লম্বা স্ট্রেচ পড়ে রয়েছে, সেই লম্বা স্ট্রেচটায় যদি নিজের দখলে না আনা যায় তাহলে পরে এখানে শান্তি ফিরবে না, অশান্তি রয়েই যাবে। যা ঢোকানোর তো মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছেন, দেশের যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন। পরবর্তীকালে আমি বলবো কি কি সর্বনাশ উনি করেছেন। এখন আমি আপনাদের সামনে দুটো ম্যাপ উপস্থিত করছি এবং তার উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। আমি বলি না বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে এই আপনার এর ওপরে, কি বল, আমাদের বাংলার নির্বাচনের উপরে। এই যে বাঁ দিকের ম্যাপটি দেখছেন লেফট সাইডে, এই ম্যাপটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ এবং ডান দিকেরটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই বাংলাদেশের ম্যাপে সবুজ অংশ যেগুলো দেখছেন সেগুলো সমস্ত হচ্ছে জামাত। জামাত খুব সম্ভবত এখানে পেয়েছে আপনার 64টা আসন বোধহয়, খুব ছোট ছোট করে লেখা। আর আমাদের বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকায়, এবার বাঁ দিকটা, আপনার ডান দিকটাই বললাম, বাঁ দিকটা এবার দেখুন, গেরুয়া কালারটা হচ্ছে বিজেপি এবং সবুজ কালারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস।
তাহলে একেবারে আপনার উত্তরবঙ্গ থেকে শুরু করে একেবারে দক্ষিণবঙ্গের একেবারে সুন্দরবন অঞ্চল পুরো ঘিরে ফেলে দিয়েছে একেবারে গেরুয়া শিবির। এবার দুটো ম্যাপকে যদি আপনি এক করে দেন, এবার এক করে দিলাম, এক করে দিলে এবার কি হচ্ছে দেখুন, গেরুয়া শিবির আর জামাত মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। বাঁদিকে কলকাতার পশ্চিমবঙ্গের ম্যাপটা রয়েছে, একদম ওপর থেকে নিচ অব্দি সমস্ত নাম লেখা রয়েছে, জুম করে আপনারা দেখে নিতে পারেন। তাই বলছিলাম না যে জামাত একটা রাইট উইং আর একটা এপাশে এ দেশের একটা রাইট উইং, ও দেশের একটা রাইট উইং, দুটো মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। এবার কার কত শক্তি দেখা যাবে। মানে আমার প্রশ্ন হলো, কারা যেন বলতো স্বৈরাচারী, কারা বলতো যেন ভারত দখল করব, ভারত নিপাত যাক, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি দিল্লি, অনেক স্লোগান হতো। ভারতীয় পণ্য বয়কট দিয়ে নাটক শুরু হলো। তারপর স্বৈরাচারের দালাল হিসেবে সব ধোলাই শুরু হলো। এইবার হিসেব নিকেশ কষা হবে। আর 7-10টা দিন পরে একটু গভর্নমেন্টটা থিতু হয়ে গেলে, ডিপার্টমেন্টগুলো ভাগ হয়ে গেলে, 7-10টা দিন বাদে এইবারে ঠিক হবে যে কতটা স্ক্রু, কত লম্বা স্ক্রু, কতটা টাইট দিতে হবে বাংলাদেশকে, তবে বাংলাদেশ টাইট হবে। একটা কথা মনে রেখে দেবেন, এই বিএনপি জামাত আপনাদের বলে রেখে দিচ্ছে, ওই এনসিপি যারা আছে, যত হিন্দুর গায়ে হাত পড়বে তার 4 গুণ মুসলমান কিন্তু এখানে হাত পড়বে। খুললাম আমি বলে দিলাম, একটা হিন্দুর গায়ে হাত পড়বে তো 4টে মুসলমানের গায়ে হাত পড়বে এখানে। এখনো পর্যন্ত যেগুলো আপনাদের রটিয়ে বেড়াচ্ছেন না, এখানে মসজিদ ভাঙা হচ্ছে, ওখানে মুসলমান ঠ্যাঙানো হচ্ছে, হ্যাঁ ঠ্যাঙানো হচ্ছে একেবারে, মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন যারাই এই তৃণমূল করতো তারা সবাই ঠ্যাঙানি খাচ্ছে। ওখানে কোনো ধর্ম দেখা হচ্ছে না, নাম জিজ্ঞেস করা হচ্ছে না, তৃণমূল করতিস না মার। তা পরবর্তী দেখা গেল সে খ্রিস্টান, কারণ আমাদের কাছে প্রচুর খ্রিস্টান আছে, জৈন আছে, সবাই তার রাজনৈতিক মতধারায় বিশ্বাসী। সুতরাং যে কথাগুলো আপনাদের দেশে রটিয়ে দেওয়া হচ্ছে, যে এখানে মসজিদ ভাঙা হচ্ছে, একটা ভিডিও দেখাতে পারেন না তো? যত মুখে বক 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 করে বেড়ান, আমরা তো ভিডিও দেখাই, আপনারা তো একটা ভিডিও দেখাতে পারেন না। কাগজে বাঘ, আপনারা নিজেদের টাইগার ভাবেন, আসলে আপনারা হচ্ছেন ছুঁচো, টাইগার নয়, ছুঁচো। যদি ছুঁচো না হতেন তাহলে সত্যিকারের বাঘ যারা আওয়ামী লীগ, তাদেরকে এরকম ভাবে নিষিদ্ধ করে তাদেরকে অন্তরালে রাখার জন্য এত চেষ্টা করতেন না। আমি একবার বলেছিলাম, আবার কথাটা আমার মনে পড়ে গেল, যে অন্তরালে থাকা হাসিনা দেশে থাকা হাসিনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এই হাসিনা যেদিনকে একটা ডাক দেবে, খুব বেশি দেরি নেই, আমি ডিসেম্বর বলেছি, সেটা হয়তো অনেক দূরে হয়ে গেছে, তার আগেই হয়তো খেল খতম হয়ে যাবে। কারণ মোল্লার দৌড় হচ্ছে মসজিদ পর্যন্ত, সেটা আমরা জানি। ওই যে বললাম, কত লম্বা স্ক্রু লাগবে আর কতটা টাইট দিতে হবে, সেটা এখন বিচার বিশ্লেষণ হবে। মোদিজি বসবেন, শুভেন্দু অধিকারী বসবেন, অমিত শাহ বসবেন, অজিত দোভাল বসবেন, ওখানে জয়শঙ্কর বসবেন, সবাই, রাজনাথ সিং থাকবেন, সবাই মিলে, এবং তিন সেনাবাহিনীর প্রধান থাকবেন। এবং যেরকম ডোজ দরকার, হোমিওপ্যাথি হলে হোমিওপ্যাথি হবে, নইলে অ্যালোপ্যাথি করা ডোজ দরকার হলে কেটে দাও, দরকার হলে কেটে দাও, অঙ্গ বিচ্ছেদ করো। ক্যান্সার হয়ে গেলে কি করতে হয়?
যেখানে ক্যান্সার হয়ে যায়, পচে যায়, সেই হাতটা কেটে বাদ দিয়ে দেয়, অংশ বা শরীরটা অংশটা কেটে বাদ দিয়ে দেয়। আপনাদের অবস্থা হবে সেই রকম। যে জন্য ভারতবর্ষ অপেক্ষা করছিল, কেন্দ্রীয় সরকার, সেই অপেক্ষার দিন শেষ হয়ে গেছে। এবার অ্যাকশন শুরু। দেখতে থাকুন সামনে কি কি হয়। আর মনে রাখবেন, একটা হিন্দুর গায়ে হাত পড়লে 4টে মুসলমান পেটারি খেয়ে সিধে জেলে যাবে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর কথা। একটা হিন্দুর গায়ে হাত পড়লে তাহলে পরে 4টে মুসলমান আমরা এখানে জেলে ঢোকাবো, পেদিয়ে ছাল চামড়া তুলে রেখে, যাতে 3 মাস বসে সে পটি না করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।